এই ছেলেরা, তোমরা এই ক্লাসে কেন? এই ক্লাস তো ক্লাস 9 এর। তোমরা বের হয়ে যাও। ছেলেরা তোমরা বের হয়ে যাও, এটা তোমাদের ক্লাস না। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তোমাদের ক্লাস না। তোমরা কোন ক্লাসে? আর্টসে ম্যাডাম। আর্টসের কি মানবিক ফার্স্ট ইয়ার? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ফার্স্ট ইয়ার। হ্যাঁ, তোমাদের সাথে তো এখন আমার ক্লাস না। তোমরা রুটিন দেখোনি? দেখছি তো ম্যাম, এটা তো দেখাচ্ছি। এটা না, এটা আমি এখন ক্লাস 9 এর ক্লাস নিচ্ছি। এটা তোমাদের সাথে না, তোমাদের সাথে আমার ক্লাস বুধবারে। তোমরা এখন বের হয়ে যাও, যারা যারা ভুল করে এসেছো ক্লাস থেকে বের হয়ে যাও। বুধবারে আচ্ছা 11টা 20-এ ক্লাস। আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। আমাদের কি এখন তাহলে তো কোনো ক্লাস নেই আচ্ছা? দেখো, তোমরা রুটিনে দেখো। আচ্ছা ম্যাম, এমনিতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই ছেলেরা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা বের হয়ে যাও, ছেলেরা বের হয়ে যাও। তোমরা নিজেরাই জানো যে তোমরা এখনো ক্লাসের মধ্যে আছো। তোমরা বের হয়ে যাও। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তারপর এই ছেলে, এই ফারহাব, ফারদিন, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। এটা ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার ক্লাস নয়। তুমি ক্লাস থেকে বের হও। হ্যালো। জি ম্যাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আবার কি? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আমাদের ক্লাসে ছেলেরা কেন? ফারহাব, ফারদিন এখনো কি উপস্থিত আছে? জি মিস। শোভার রোল কত? শোভা, সুমাইয়া, জান্নাত, শোভা। ম্যাম ও তো কমার্সের। আচ্ছা, ওকে বের হতে বলো। অনামিকা চৌধুরী, অনামিকা চৌধুরী। এরা কি রুটিন জানে না? এরা আন্দাজে আন্দাজে ঢুকে আমার ক্লাস টাইমটা নষ্ট করতেছে। তারপরে এদের অনেককেই আমি পাচ্ছি না, রোল পাচ্ছি না, বুঝতে পারছি। এই ফারহাদ, ফারদিন, কি সমস্যায় পড়লাম আজকে। এরা কি রোল জানে না, কিছু জানে না। দেখি, ম্যাম রিমুভ করে দেন আপনি। আমি তো খুঁজেও পাচ্ছি না। মিস আসসালামু অনামিকা আলাইকুম। চৌধুরী কি এই ছেলে? ছেলেরা, তোমরা এই ক্লাসে কেন? কি অশান্তি। এই ক্লাস না তোমাদের, বের হয়ে যাও ক্লাস থেকে। ওকে ম্যাডাম। না, কি যন্ত্রণা। মিস হ্যাঁ বলো। অনামিকা চৌধুরী কি আমাদের ক্লাসে? ওর তো কথা না, দেখি আমার কাছে নামের শীট আছে, আমি নামের শীট দেখছি। আমাদের ক্লাসে আমাদের তো না মিস। অনামিকা চৌধুরী তো আমাদের ক্লাসে নাই। না, অনামিকা চৌধুরী বলে আমাদের ক্লাসে নাই। এরা মনে হয় ভুল করে করে, ওই যে নতুন অনেকে আসছে, তারা মনে হয় ভুল করে আমার ক্লাসে ঢুকে পড়ছে। যারা আমি ক্লাস 9 এর ক্লাস নিচ্ছি, সবার উদ্দেশ্যে বলছি, এটা ক্লাস 9 এর ক্লাস, সায়েন্স 9 এর ক্লাস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে অন্য কেউ
আর যদি ভুল করে এসে থাকো বের হয়ে যাও ক্লাস থেকে। ফারহাব, ফারদিন, তুমি শুনতে পাচ্ছ? আমি জানি তুমি শুনতে পাচ্ছ। তুমি বের হয়ে যাও ক্লাস থেকে। বের হয়ে যাও ক্লাস থেকে। ক্লাসের এই এরা কি বোঝে না নাকি? সময় নষ্ট। আচ্ছা, এই কার ইয়ে থেকে সাউন্ড আসছে? একটু মিউট করো, তোমরা মিউট করো। শোভা, কারটা থেকে রোল 3। মিস শোভা তো আমাদের ক্লাসে না। হ্যাঁ, শোভা তো আমাদের ক্লাসে না, বের হয়ে যাও। এই কারটা থেকে ইয়ে আসছে, তোমরা সবাই মিউট হও তো, মিউট হও, সাউন্ড আসছে। শোভা, শোভা কি এখনো ক্লাসে আছো? থাকলে বের হও, তুমি এই ক্লাস না, এটা সায়েন্সের ক্লাস। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। মেয়েরা বই বের করেছো সবাই? জি ম্যাম। আমাদের পড়া কি ছিল? গত ক্লাসে আমরা কি বিষয়ে আলোচনা করেছিলাম? পরিবারের সাধারণ কার্যাবলী। পরিবারের সাধারণ কার্যাবলী। আমরা একটা প্রশ্ন বলেছিলাম, বলো তো কি প্রশ্ন বলেছিলাম? একটা ছোট প্রশ্ন, 2 নম্বরে আসে। মিস, পরিবারকে আয়ের একক বলা হয় কেন? খুব সুন্দর। রিদি কিন্তু অনেক রেসপন্স করে, আমি এটা খুব খেয়াল করি, ওর কণ্ঠটাই আমার এখন মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে যে আমি পড়া দিয়েছিলাম সামাজিকীকরণ প্রক্রিয়ার আগ পর্যন্ত, তোমাদের কি এখানে কোনো সমস্যা আছে? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? না আমি অধ্যায়টা সহজ না? ক্লাস আসতে পারিনি। আগের ক্লাস থেকে ওটা বলছিলেন যে তো বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা মানে হবে। ওটা হবে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, একজন যে বলছিলে যে ক্লাসে আসতে পারোনি, কে কে বলছিল? আফরোজা? না মিস, খুশি। আচ্ছা, খুশি। আচ্ছা খুশি, শোনো, তুমি যে ক্লাসটা করতে পারোনি, ইউটিউবে আমি ক্লাসটা দিয়েছি, তুমি ইউটিউবে পাবে ক্লাসটা, ঠিক আছে? ইউটিউব থেকে ক্লাসটা দেখে নেবে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশের গ্রাম, এটা পড়া দিয়েছিলাম, ওইদিন আলোচনা হয়নি। গ্রাম ও শহরে পরিবারের ভূমিকা। আমি সাথে একটা ছোট প্রশ্ন বলেছিলাম যেটা পরীক্ষায় থাকে, যে পরিবারকে আমরা কেন আয়ের একক বলছি বা বলা হয়। তো সেই বিষয়গুলো আমরা নিশ্চয়ই পড়েছি বা শিখেছি। তোমরা কি কেউ আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবে? যেমন ধরো, আকারের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? রোল 15 বলতে পারবে? ম্যাম 3 ভাগে। কি কি? ম্যাম অনুপরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। এই আমারে ধরছে। অনুপরিবারের আরেকটা নাম কি? একক পরিবার বা একক পরিবার। একজন করে বলো, আমি তো নাম জিজ্ঞেস করে বলছি, তোমার নাম। ম্যাম অনুপরিবার বা একক পরিবার। হ্যাঁ, ঠিক আছে। এবার বলো, কে বলতে চাচ্ছিলে? বিশা? আর বর্ধিত। হ্যাঁ, বিশা। বিশা, রোল 7। ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ক্যামেরার সামনে তো আসো না, অনেকেই আসে, এই যে রোল 15 ও কিন্তু ক্যামেরার সামনে আসে। অনেকেই আসে, অনেকে আসে না, কিন্তু তোমরা তো বলি বাবা, তুমি তো অনেক সুন্দর ভাবে বসেছো রোল 15 এর মতো। এত সুন্দর করে তুমি ক্লাসে প্রেজেন্ট আছো, তারপরেও তুমি ক্যামেরার সামনে আসছো না। তোমাকে দেখে, তোমাদের এই যে এত পরিপাটি, এরকম দেখে এটা তো ইউটিউবে যাবে, তাই না? তো এটা দেখে অনেকে অনুপ্রাণিত হবে। থ্যাংক ইউ তোমাদেরকে যে তোমরা এত সুন্দর করে বসেছো। যেটা বলছিলাম বিশাকে, যে বিশা, তোমার মনে আছে যে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার? 2 প্রকার। কি কি? পিতৃকর্তৃক ও মাতৃকর্তৃক। এটা হবে পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক। আমাদের কিন্তু এভাবে বলতে হবে, পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক। যে কোনো একটা শব্দ তুমি ব্যবহার করতে পারবে। একটা হচ্ছে মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক। আচ্ছা, এখন আমরা আজকে একটা বিশেষ আলোচনায় যাব।
তোমাদের কিন্তু এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসে, যদি মনে হয় অন্য কোনো জায়গা থেকে কঠিন আসছে তখন তোমরা কি করো, এখান থেকে উত্তর করো। এখান থেকে কিন্তু বাঁচার জন্য উত্তর করা যায়, আবার শুধু বাঁচার জন্য নয়, এখান থেকে আমরা আমাদের মূল্যবোধ শিখতে পারি, তাই না? সেদিনের ক্লাসে অনেক জি কথা ম্যাম। বলেছিলাম। তোমরা কি আমার ক্লাসগুলো ইউটিউবে দিলে দেখো? জি ম্যাম দেখি। ক্লাস জি মিস আমি দেখি। তোমাদেরকে ধন্যবাদ। ক্লাস করলেও দেখবে, এই কারণে অনেক সময় সব কথা তো মনে থাকে না, ওইটা একটু তোমরা দেখে নিলে রিভিশন হয়ে গেল। এখন সবাই 200 পৃষ্ঠা বের করো, 200 পৃষ্ঠা তোমাদের বইয়ে 200 পৃষ্ঠা বের করো। আজকে আমরা আলোচনা করব। আমি যখন আলোচনা করব কোনো প্রশ্ন মনে আসলে ওটা লিখে রাখবে, তারপরে আমি জিজ্ঞেস করলে বলবে। হ্যাঁ, আলোচনার সময় কথা বলবে, চুপচাপ থাকবে। ওকে ম্যাম। আমি প্রশ্ন করলে যার নাম ধরে প্রশ্ন করব সে উত্তর দেবে। আমরা এখন পড়ব 200 পৃষ্ঠায় পরিচ্ছেদ 13.2। এখানে লেখা আছে সামাজিকীকরণ প্রক্রিয়া। আমরা কিন্তু এই অধ্যায়ে যেটা পড়ছি বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। আমরা অলরেডি পরিবার কাঠামোটা দেখতে পেয়েছি বা বুঝতে পেরেছি, আমরা অলরেডি পড়েছি। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। আজকে আমরা শিখব এই প্রক্রিয়াটা কি এবং সামাজিকীকরণ বিষয়টি কি, যেটাকে বলে সোশ্যালাইজেশন। জন্মের পর সবাই বই খেয়াল করো। জন্মের পর মানব শিশু প্রথমে মায়ের এবং পরবর্তী সময় অন্যান্য সদস্যের সংস্পর্শে আসে। পরিবারের সকল সদস্যের আচরণ শিশুর আচরণকে প্রভাবিত করে। এভাবে শিশু পরিবারের বাইরের পরিবেশ, যেমন খেলার সাথী, পাড়া প্রতিবেশী, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি থেকে সে কি করে আস্তে আস্তে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সে অর্জন করতে থাকে। শিশু যে সমাজে বড় হচ্ছে সেই সমাজের প্রথা, মূল্যবোধ, রীতিনীতি, আচার আচরণ প্রভৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে সমাজের সাথে খাপ খাইয়ে চলতে শেখে এবং সামাজিক মানুষে পরিণত হয়। তোমরা এখন যে লাইনটি পাবে সবাই আন্ডারলাইন করবে। সুতরাং এর পর থেকে যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ প্রক্রিয়া বলা হয়। সবাই এটা আন্ডারলাইন করবে, সুতরাংটা আন্ডারলাইন করবে না। অর্থাৎ একটা শিশু আস্তে আস্তে যে সামাজিক মানুষে পরিণত হচ্ছে বা আস্তে আস্তে বিভিন্ন পরিবেশের সাথে যে খাপ খাইয়ে নিতে শিখছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে সামাজিকীকরণ। সবাই বুঝতে পেরেছো? জি তাহলে ম্যাম। একজন মানুষের পুরো জীবনটাই সামাজিকীকরণের মধ্যে দিয়ে চলতে থাকে, তাই না? বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করি এবং সেইভাবে আমরা আমাদের কাজের গতিকে এগিয়ে নিয়ে যাই, আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই, তাই না? আমরা তো স্রোতের ধারার বিপরীতে চলতে পারি না, তাহলে আমরা আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবো না। তবে সেই জীবনটি হতে হবে পরিশীলিত, মার্জিত, শৃঙ্খলিত, তাই না? শৃঙ্খলা বলতে এখানে আমি বোঝাচ্ছি যে নিয়ম শৃঙ্খলার মধ্যে। এখন আমাদের তো অনেক প্রযুক্তি এসেছে, অনেক কিছু এসেছে, সেইটাকে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা কি সেটাকে বাজে ব্যবহার করব না ভালোভাবে ব্যবহার করব? এই যে শেখাটা, এই শেখাটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি খারাপ দিকটা, প্রযুক্তির খারাপ দিকটা ব্যবহার করো তাহলে তুমি খারাপ পথে যাবে এবং আস্তে আস্তে সেখান থেকে তোমার অবনতি হবে। তুমি আস্তে আস্তে অনেক খারাপ পর্যায়ে চলে যাবে, সেটাতে কখনোই উন্নতি আসবে না। কিন্তু আমরা যেটা পাবো, যে প্রযুক্তি বা যে অবস্থার সাথে আমরা মোকাবেলা করব, মুখোমুখি হবো, সেটা থেকে আমরা ভালো কিছু নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলেই আমরা জীবনে কি কোনো কিছু অর্জন করতে পারবো। জীবনে চলতে গেলে ভালো খারাপ দুটো দিকই থাকবে, সেটা শুধু প্রযুক্তির নয়, সব ক্ষেত্রে। সত্যর পাশে কি রয়েছে? মিথ্যা, তাই না? তো এই যে দুটো জিনিস সবসময় পজিটিভ নেগেটিভ যে সাথে সাথে রয়েছে, এটার সাথে আমরা চলতে চলতে শিখতে শিখতে আমরা যত বেশি নিজেকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে পজিটিভ ভাবে চলতে পারবো, আমরা তত বেশি জীবনে অর্জন করতে পারবো ভালো কিছু। ঠিক আছে? এই যে ধরো আগে তোমাদের হাতে মোবাইল দেওয়া হতো না, এখন এই যে ক্লাসটা শুরু হয়েছে, তোমাদের গার্জিয়ানরা তোমাদেরকে মোবাইল দিচ্ছে। এখন তুমি ধরো মোবাইলে ক্লাস করার নাম করে, হয়তো তোমার বাবা বা মা এখন বাড়িতে নেই, তুমি কি করলে ক্লাসে উপস্থিত না থেকে হয়তো মোবাইলে বিভিন্ন বিষয় দেখছো, ইউটিউবে, গুগলে দেখছো। কিন্তু এখন তো তোমার ক্লাস করার জন্য তোমাকে মোবাইলটা দেওয়া হয়েছে, তাই না? তো জি ম্যাম। কোনো কিছু তোমার সৎ ব্যবহার করতে হবে।
যে কোনো কিছুর ভালো খারাপ যেমন দুটো আছে, সেটার যত ভালো ব্যবহার তুমি করতে পারবে তত বেশি তুমি গেইন করতে পারবে, অর্জন করতে পারবে। আর এই শিক্ষাটা শিখতে শিখতে তুমি একটা সামাজিক মানুষে পরিণত হবে। আর এই যে জীবনব্যাপী প্রক্রিয়া, এটা হচ্ছে একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে চলতে থাকে। যেহেতু আমরা মানুষের সমাজ জীবন মূল্যবোধ পরিবার কাঠামো করছি, কাজে আমি একটু অন্য কথাগুলো তোমাদের সাথে আলোচনা করছি, তোমাদের সেগুলো বুঝতে হবে। তোমরা যদি এই ক্লাস থেকে একদম সচেতন ভাবে নিজের মতো করে তোমরা পড়ো, নিজেদেরকে গুছিয়ে নাও, তাহলে দেখবে বড় হতে হতে তোমাদের উন্নতি আসবে, কোনো কষ্ট থাকবে না। আর যদি তোমরা এখন থেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো, এর বিপরীত যা যা আছে খারাপগুলো, তাহলে তুমি যে সায়েন্স নিয়েছো, একটা ভবিষ্যৎ আছে, তোমার আশা আকাঙ্ক্ষা আছে, সেটা কিন্তু তুমি কখনোই পূরণ করতে পারবে না। লাস্টে তোমার বাবা মা হতাশাগ্রস্ত হবে, তোমার পরিবারের তুমি সম্মান রাখতে পারবে না, নিজে ছোট হবে। যখন বড় হয়ে যাবে, অনেক বড় বন্ধু বান্ধবীরা বড় বড় জায়গায় পোস্টে থাকবে, অথচ তুমি দেখা যাচ্ছে যে ছোট একটা পোস্টে আছো, কিছুই করতে পারলে না, তখন তোমার খুব খারাপ লাগবে যে আল্লাহ, তখন আমি কেন নিজেকে গুছিয়ে নিলাম না, আজ ওরা কত ভালো জায়গায় রয়েছে। হ্যাঁ, এই অবস্থা যেন আমাদের কারোরই না হয়, সেটা আমাদের কাম্য নয়। এরা এই যে নাম না দিয়ে ক্লাসে ঢুকছে। আচ্ছা, যে কথাগুলো বলছিলাম, যে তোমরা কি করবে, তোমাদের ডেইলি রুটিন, এখন তোমরা প্রতিদিন 3টা করে ক্লাস করছো না, একটা রুটিনের মধ্যে কিন্তু তোমাদের। আর তোমাদের আমি সুন্দর প্রশংসা করলাম এই জন্যে যে তোমরা এই যে যারা ক্যামেরার সামনে এসেছো, খুব সুন্দর ভাবে পরিশীলিত ভাবে যে এসেছো, এটা আসলে সত্যি প্রশংসার দাবি রাখে। নিশ্চয়ই তোমরা তোমাদের ব্যক্তি জীবনকেও এইভাবে গুছিয়ে নিয়ে যাবে, আমি সেই আশা রাখছি। তাহলে আমরা এই যে গুছিয়ে নিয়ে যাওয়া, এই যে তুমি আমার এই ক্লাসের সাথে খাপ খাইয়ে নিয়ে তুমি আবার নতুন করে শুরু করেছো, মাঝে আমরা একটু গ্যাপ হয়ে গেছে আমাদের মধ্যে পরিস্থিতির কারণে, তাহলে এই যে শুরু করেছো, এটাও কিন্তু তোমার একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার একটা অংশ, তাই না, যেটা আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। তারপরে তোমরা এই লাইনটা কি সবাই আন্ডারলাইন করেছো, যে প্রক্রিয়ায় শিশু সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। এখন আমরা একটু সুন্দর মতো সামাজিকীকরণের ধারণাটা শিখব। সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এটা তোমাদের অনেক সময় অবজেক্টিভে আসে বা তোমাদের খাতায় লিখতে হয়, এই কথাটা সবসময় লিখতে হয়। এবং জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর প্রক্রিয়াই হচ্ছে সামাজিকীকরণ। দেখো, আমি যে বিভিন্ন বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম বইয়ের টপিকের বাইরে, এর সাথে কিন্তু কথাগুলো মিলে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে, তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। এই খাপ খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচরণে একটা পরিবর্তন আসে, নতুন নিয়ম কানুন রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম হচ্ছে সামাজিকীকরণ। তোমাদের যখন 2 নম্বরের প্রশ্নে আসবে, তোমরা এতটুকু যদি লিখতে পারো খুব সুন্দর করে, এবং উপরের যে লাইনটি বলেছি আরো 2-3 কথা নিজে উপলব্ধি থেকে যদি লিখতে পারো, অবশ্যই 2 এর মধ্যে 2 পাবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে সামাজিকীকরণ কি বা সামাজিকীকরণের ধারণা দাও। যদি আসে এক লাইনে, যদি আসে 1 নম্বরে সামাজিকীকরণ কি, তখন এই কথাটি লিখবে যে যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় বা নিজেকে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যে খাপ খাইয়ে নিতে শিখে, এই প্রক্রিয়াটা হচ্ছে সামাজিকীকরণ। আর সামাজিকীকরণের ধারণা চাইলে তোমরা যতটুকু বইয়ে পেয়েছো খুব সুন্দর করে গুছিয়ে লিখবে, এবং আমি আশা করি তোমাদের সেই যোগ্যতা আছে, তোমরা পরীক্ষায় এখান থেকে লিখবে। ঠিক আছে, এরপরে আমরা যাব সামাজিকীকরণের জন্য আমরা কি কি উপাদান সমাজে পেয়ে থাকি, কোন কোন উপাদানের মধ্যে দিয়ে আমরা এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে যেতে পারি। দেখি সেই প্রক্রিয়া উপাদানগুলো কি কি। তোমার শ্রেণীর একজন সহপাঠী বন্ধুর আচরণ মূলত অন্যদের আচরণকে প্রভাবিত করে এবং অন্যদের ব্যবহার দ্বারা তুমি নিজেও প্রভাবিত হও। আচরণগত এই পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে বলে মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন। মিথস্ক্রিয়া কথাটার বানানটা দেখবে এবং ইন্টারেকশন দেখবে। তাহলে মিথস্ক্রিয়াটা কি, যে আচরণগত যে পারস্পরিক প্রভাব, একে অন্যের দ্বারা যে প্রভাবিত হওয়ার প্রবণতা, এটা হচ্ছে একটা, এই প্রক্রিয়াটা হচ্ছে একটা মিথস্ক্রিয়া। মানসিক সমাজ জীবনের মূল বিষয় হলো এই মিথস্ক্রিয়া। আমরা কোনো না কোনো ভাবেই
একে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে থাকি। টেলিভিশনের মাধ্যমে প্রভাবিত হই, পরিবারের সদস্যদের মাধ্যমে হই, তারপর প্রতিবেশীর সাথে, স্কুলে পড়তে গিয়ে হই, বন্ধু বান্ধবীদের সাথে চলতে গিয়ে বিভিন্ন কথাবার্তা আমরা এই প্রভাবিত হই। এটা কিভাবে বুঝতে পারি? কখনো কখনো দেখি যে আমার কথার মধ্যে আমার বন্ধুর কথার একটা প্রভাব রয়েছে, অথবা দেখতে পাই যে তার কোনো বৈশিষ্ট্য আস্তে আস্তে আমার মধ্যে প্রবেশ করছে। এটা খেয়াল করলে বোঝা যাবে। তবে তোমরা লক্ষ্য রাখবে আমার মধ্যে যেন কখনোই কারোর দ্বারা প্রভাবিত হয়ে খারাপ কিছু প্রবেশ করতে না পারে। যদি সেটা প্রবেশ করেও থাকে, বের করে নিবে, সেটা থেকে বের হয়ে আসবে যে না, আমি যে শব্দটা শিখেছি এটা তো সুন্দর শব্দ নয়, এটা তো শুদ্ধ শব্দ নয়। তাহলে আমি একটা স্টুডেন্ট, আমি স্কুলে গিয়েছি, আমি কেন অশুদ্ধ শব্দে কথা বলবো? আমি যতটুকু সম্ভব শুদ্ধ ভাষায় নিজের ভাষা প্রয়োগের চেষ্টা করবো। তাহলে তোমাকে দেখে আর কয়েকজন সেটা শিখবে এবং আরো অনেকে তোমাকে দেখে অনুপ্রাণিত হবে যে না, আমার ওই বন্ধু বা আমার ওই বান্ধবী তো অনেক সুন্দর করে কথা বলে, ও বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কবিতা বলতে পারে, অনেক উচ্চারণ সুন্দর। তাহলে আমিও শিখবো যে কিভাবে ও এটা শিখবে, ওর কাছ থেকে শিখবো, অথবা আমি সেটা ট্রাই করবো। সবসময় কি করবে? পজিটিভ দিকটা নেওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে পারস্পরিক মিথস্ক্রিয়া হচ্ছে, যে একে অন্যের প্রভাবে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ ব্যক্তির সামাজিকীকরণ, সামাজিক পরিবেশ, সমাজ জীবন, সামাজিক মূল্যবোধের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু ঘটে যাচ্ছে। অর্থাৎ আমরা যে সামাজিকীকরণ কি কি প্রক্রিয়ায় পাচ্ছি, সামাজিক পরিবেশে পাচ্ছি, সমাজ জীবনে পাচ্ছি এবং মূল্যবোধের মধ্যে সামাজিক যে মূল্যবোধ রয়েছে তার পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। অর্থাৎ যেটা বললাম যে তুমি কারোর সাথে মিশছো, এটা সহজ উদাহরণ দিচ্ছি, তার প্রভাবটা তো তার কথাবার্তা বা আচার আচরণ বা তার খাদ্যাভ্যাসও তোমার আস্তে আস্তে তোমার মধ্যে প্রবেশ করছে, অথবা তোমার কোনো আচরণ তার মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ, এই যে পারস্পরিক মিথস্ক্রিয়া, এটার মাধ্যমে সামাজিক যে সামাজিকীকরণ সেটা ঘটে থাকে। তাই মানুষের ব্যক্তিত্বের গঠন ও বিকাশে এই উপাদান তিনটির প্রভাব লক্ষ্য করা যায়। কোন উপাদান তিনটি? সেটা হচ্ছে সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং সামাজিক মূল্যবোধ। আমাদের এই মূল্যবোধ কিন্তু থাকতে হবে, আমাদের সামাজিক পরিবেশটা কেমন সেটা জানতে হবে, এবং সমাজ জীবনে আমরা কি কি ধরনের কাজ করছি, এইগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ায় আস্তে আস্তে তুমি সমাজ জীবনে একজন সামাজিক মানুষে পরিণত হবে। যে যত বেশি পজিটিভ থাকবে সে তত বেশি ভালো কিছু অর্জন করতে পারবে। এখন আমরা যদি সামাজিক পরিবেশের ব্যাখ্যায় যাই, তাহলে কি দেব? যে বিশেষ সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে বলা হয় সামাজিক পরিবেশ। তাহলে সামাজিক পরিবেশ কি শিখলাম আমরা? প্রিয়ন্তী বলতো, প্রিয়ন্তী, প্রিয়ন্তী, প্রিয়ন্তী শুনতে পাচ্ছ? হ্যাঁ, সামাজিক পরিবেশের যে প্রথম লাইনটা বললাম, জিমি শুনতে পাচ্ছি মিস, আমার নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে খুশি বলতো, খুশি কি নেটে আছো? তোমাকে তো লাইনে দেখা যাচ্ছে। জি মিস। তুমি বলতো সামাজিক পরিবেশের যে একটা লাইন বললাম, কি লাইন বললাম আমি? মিস, যে বিশেষ সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে সামাজিক পরিবেশ বলে। এটা কিন্তু সবাইকে শিখতে হবে, সামাজিক পরিবেশ কাকে বলে। এটা সবাই শিখবে, যে বিশেষ সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের মধ্যেই মানুষ বিকশিত হয়। মানুষের অর্থনৈতিক, মানসিক ও নৈতিক জীবনের উপরও সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে। আচ্ছা, অন্য মেয়েদের উদ্দেশ্যে বলি, আমার 3 জন মেয়েকে আমি দেখতে পাচ্ছি, অন্যদের কি অবস্থা? অন্যরা কেন ক্যামেরার সামনে আসছো না? তোমাদেরকে তো আমার আস্তে আস্তে আমি তো চেহারা ভুলে যাব, সত্যি কিন্তু চেহারা ভুলে যাওয়ার উপক্রম হয়েছে, তাই না? আমরা কেন ইউটিউব ছেড়ে এই পদ্ধতিতে পড়াশোনা করছি? তার কারণ হচ্ছে তোমাদের কাছ থেকে আমি কিছু শুনবো, তোমরাও আমার কাছ থেকে সরাসরি কিছু শুনবে, জিজ্ঞাসা করবে, সমাধান নেবে, তাই না? তোমরা ক্যামেরার বাইরে থাকবে না, যখন আমার সাথে কথা বলবে ক্যামেরার সামনে এসে কথা বলবে, এটা একটা ভদ্রতার অংশ। তারপর কি হচ্ছে, যে সামাজিক পরিবেশের মধ্যে মানুষ কি হচ্ছে? বিকশিত হচ্ছে। মানুষের অর্থনৈতিক, মানসিক ও নৈতিক জীবনের উপরও সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে। একটা কথা মনে পড়ে গেল, যে মানুষ যে বিকশিত হচ্ছে সামাজিক পরিবেশে, এই বিষয়টি তোমরা সবাই নিশ্চয়ই মোগলি দেখেছো, টারজানের কথা শুনেছো, তোমরা শুনেছো না?
মোগলি দেখেছো তোমরা? জি মিস। জঙ্গল বুক থেকে মোগলির জি যে মিস দেখছি। হ্যাঁ অনেক সুন্দর তাই না? কিন্তু এখান থেকে একটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছো? আমি যেহেতু সমাজ কাঠামোর বিষয়টি পড়াচ্ছি, ও সেই পশু পাখির সাথে থাকে তাই না? মোগলি অথবা টারজানের ক্ষেত্রে একই রকম নিয়ম। ও সেই মানব সমাজ, ও কিন্তু মানুষ, কিন্তু ও তো কখনো মানব সমাজের মধ্যে থাকেনি, তাই সে পশু পাখির ভাষা বোঝে, ওইভাবে চলার চেষ্টা করে। এটা কি খেয়াল করেছো তোমরা? মানব সমাজ তার ভালো লাগে না, এই সমাজের প্রতি তার আকর্ষণ নেই। সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিশু থেকে ওই পশু পাখির সাথে সে বেড়ে উঠেছে, ওই পশু পাখিও তাকে ভালোবাসছে, ও ওই পশু পাখি প্রকৃতিকে ভালোবাসছে। আমরা অবশ্যই পশু পাখি প্রকৃতিকে ভালোবাসবো, তাদেরকে বাদ দিয়ে আমাদের জীবন সুন্দর হবে না। কিন্তু এখানে যে সামাজিক পরিবেশের কথা বলা হচ্ছে, সে কিন্তু সেটা পায়নি। তাহলে তার জীবন আর আমাদের জীবন কি এক? পার্থক্য আছে না মোগলির জীবনের সাথে আমাদের জীবন? তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে আসলে একটা মানুষের জন্য যে সামাজিক পরিবেশ কতটা প্রভাব বিস্তার করে থাকে, বা পরিবার কতটা প্রভাব বিস্তার করে। ও যেহেতু ব্যতিক্রমী একটা চরিত্র, সেই ব্যতিক্রমী চরিত্রের মধ্যে কোনটার অভাব রয়েছে। তার খাদ্যাভ্যাস, তার চলাফেরা সবকিছু আমাদের থেকে আলাদা, কারণ সে জন্মগতভাবে সে একটা জঙ্গলে পশু পাখিদের সাথে বাস করেছে, কাজেই সে স্কুল জানে না, সে মানে স্বাভাবিক জীবনের অবস্থা সম্পর্কে অবগত নয়। এরপরে দেখো যে সামাজিক পরিবেশের প্রভাব কিসের মধ্যে পড়ে? মানুষের অর্থনৈতিক, মানসিক ও নৈতিক জীবনের উপর প্রভাব পড়ে। সামাজিক পরিবেশের মধ্যে কি কি রয়েছে? সমাজের প্রচলিত রীতিনীতি, প্রথা, প্রতিষ্ঠান, বিধি ব্যবস্থা, সকল প্রকার প্রবণতা, মানে কি কি করার যে ইচ্ছা আগ্রহ রয়েছে, সমস্যা প্রভৃতি। অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত পরিবেশ নিয়ে আমাদের সামাজিক পরিবেশ গঠিত। সামাজিক পরিবেশ সম্পর্কে যখন কোনো প্রশ্ন আসবে যে সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়, ব্যাখ্যা দাও, তখন কিন্তু তোমরা এই বইয়ের এই কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখবে। অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশের একটা বিরাট অংশ। প্রকৃতির রাজ্যে মানুষ নানাবিধ সেবা ও দ্রব্য সামগ্রী উৎপাদন করছে, এর মূলে রয়েছে মানুষের নিজস্ব সুখ স্বাচ্ছন্দ্য। মূলে বলতে বোঝাচ্ছে যে মানুষ কেন এত সেবা বা পণ্য সামগ্রী উৎপাদন করছে, এই প্রকৃতি থেকে কেন এত গবেষণা করছে, তার মূলেই কিন্তু রয়েছে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে বসবাস করতে চায়। এই উদ্দেশ্যে সে তার অভাব পূরণের জন্য উৎপাদন করছে, প্রচেষ্টা থেকে উৎপাদন করছে, তাই না? আর এর মাধ্যমে আস্তে আস্তে সে তার দৈনন্দিন জীবনের অভাব পূরণ যেমন করছে, তেমন কিছু কিছু বিলাসিতার সামগ্রীও সে উৎপাদন করে সুখে শান্তিতে বসবাসের চেষ্টা করছে। বাজার, জমি জমা, বাগান, গৃহপালিত পশু, যন্ত্রপাতি প্রভৃতি অর্থনৈতিক পরিবেশের উপাদান। আমরা কিন্তু অলরেডি পেয়েছি অর্থনৈতিক পরিবেশের উপাদান কি, সেখানে কিন্তু অবজেক্টিভে আসলে এগুলো আন্ডারলাইন করে রাখো, মনে থাকবে তোমাদের, আন্ডারলাইন করে রাখো। তাছাড়া সামাজিক পরিবেশে গড়ে উঠেছে কি, এটা পেলাম আমরা অর্থনৈতিক পরিবেশ। আর সামাজিক পরিবেশের মধ্যে আমরা পাবো পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান সহ আরো অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠা সংস্কৃতি মানুষের আচরণকে নানাভাবে প্রভাবিত করে। এগুলো হচ্ছে সাংস্কৃতিক পরিবেশের অংশ। একটা পেয়েছি সামাজিক পরিবেশ, আর এই সামাজিক পরিবেশের মধ্যে আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে মানুষ যে সংস্কৃতির মাধ্যমে প্রভাবিত হয়, সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। আমরা এইটাকে পুরোটাই আলোচনা করব নাকি একটু সমাজ জীবন নিয়ে আলোচনা করব? তোমরা তো নিজেরাই বুঝতে পারবে, তাই না? দুটো প্যারা কি আলোচনা, সমাজ জীবন নিয়ে একটু আলোচনা করি, কারণ সময় তো 29 মিনিট হয়ে গেছে। এরপর দেখো সমাজ জীবন। সমাজ জীবন সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের সমাজ জীবন মূলত কতগুলো আচার আচরণ দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ যে সমাজে বসবাস করে, সেই সমাজের জীবনধারা অর্থাৎ আচার আচরণের সমষ্টি হচ্ছে সমাজ জীবন। আমরা কিন্তু একটা একটা করে শিখছি, তাহলে আমরা জিজ্ঞেস করলে কি উত্তর দিতে পারবো না যে সামাজিক পরিবেশ কি, সমাজ জীবনটা কি? সমাজ জীবন হচ্ছে যে সমাজে আমরা বসবাস করি, সেই সমাজের যে জীবনধারা বা আচার আচরণ রয়েছে, তার সমষ্টি হচ্ছে আমাদের সমাজ জীবন। এরপরে দেখো মানুষ সমাজের নানা কর্মকাণ্ড ও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটা আমরা অংশগ্রহণ করি না সবাই? এখন না হয় করোনার কারণে আমরা ঘরে বসে আছি, তারপরেও কিন্তু নতুন করে আবার কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, তাই না?
আগে আমরা বিভিন্ন সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতাম। স্কুলের কত অনুষ্ঠান, নবান্ন অনুষ্ঠান, তারপরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার স্কুলের বাইরেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে যাই, তাই না? যে পয়লা বৈশাখ হয়, আমাদের কত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বছরে, আমরা যাই না বাসা থেকে পরিবারের সদস্যদের সাথে? এই যে আমরা বিভিন্ন অনুষ্ঠান, তারপর বিয়ে বাড়ি, সেখানকার কর্মকাণ্ড, নানা ধরনের আচার আচরণ, সেখানকার সাথে আমরা পরিচিত হই, তারপর আমরা সেখানে বেড়াতে যাই, বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। এইসব কর্মকাণ্ড, অনুষ্ঠান সংশ্লিষ্ট আচরণের সাথে মানুষ ক্রিয়া প্রতিক্রিয়া করে তারপর কি করে খাপ খাওয়ানোর চেষ্টা করে। এক্ষেত্রে মানুষ অন্যের আচরণ অনুকরণ করে কাজ সম্পাদনের চেষ্টা করে। আমরা ছোটবেলা থেকে কি করছি, আমরা আমাদের পরিবারের সদস্যরা কিভাবে খায়, কিভাবে পোশাক পরে, কিভাবে তারা কথা বলে, এগুলো দেখে দেখে বড় হচ্ছি না? কিন্তু আমরা বাংলাদেশে যেটা দেখে বড় হচ্ছি, এখন যদি তুমি উপজাতিদের মধ্যে যাও বা বিদেশের কোন একটি দেশে যাও, তাদের ভাষা আমাদের ভাষা কিন্তু এক হবে না। তারাও কিন্তু শিশু ছিল, তাই না, জন্মের সময়, কিন্তু সে তার পরিবার থেকে শিখেছে, সে তার ওই দেশের আচার আচরণ, ওই পরিবারের আচার আচরণ, কালচার গুলো সে শিখেছে, শিখে শিখে বড় হয়ে সেগুলোর সাথে সে নিজেকে আস্তে আস্তে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। আমরাও আমাদের দেশের যে রীতি কালচার, আচার অনুষ্ঠান রয়েছে, পারিবারিক যে প্রথা রয়েছে, পরিবারে যেভাবে কথা বলা হয়, যেভাবে চলাফেরা, পোশাক পরিচ্ছদ করা হয়, আমরা সেইভাবে চলি না? আমাদের দেশের তো একটা কালচার রয়েছে, প্রথা, আচার আচরণ রয়েছে দীর্ঘদিনের, আমরাও কিন্তু সেভাবে চলি। এখন যদি বিদেশি ধরো, মনে করো জাপানের কোন একটা বাচ্চা আমার ক্লাসে অংশগ্রহণ করে, তাহলে আমি তার ভাষা বুঝতে পারবো না, বা তার কেমন আচরণে তার টিচার তাকে পড়াচ্ছে, তার স্কুলের পরিবেশ কেমন, সেটা যেমন আমি জানি না, তেমনি সেও আমাদের এই বিষয়টা বুঝতে পারবে না। বুঝতে হলে আমাদের আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দিতে হবে, তার বিষয়টি আমাকে শিখতে হবে, তাকে আবার আমাদের বিষয়টি শিখতে হবে, তাই না? তোমরা যখন উচ্চশিক্ষায় যাবে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন দেখবে বিদেশি, অনেক বিদেশি বলতে কিন্তু ইংরেজ না, দেশের বাইরে যারা তারা সবাই বিদেশি, তাদের আচার আচরণ, কালচারের সাথে তোমরা পরিচিত হবে, তাদের ভাষা শিখতে পারবে, তারা তোমার এই কালচার, আচার আচরণ শিখবে। এটাই নিয়ম। তোমরা যত ঘুরবে ফিরবে, তত পৃথিবীর বিভিন্ন জাতি, সংস্কৃতি, কৃষ্টি, কালচার তোমরা জানতে পারবে। এখন দেখো মানুষ কি করে, যে অন্যের আচরণকে অনুকরণ করে আস্তে আস্তে তার কাজ সম্পাদনের চেষ্টা করে। অনুকরণ প্রবণতা থেকে মানুষ কি করে, ভাষা, উচ্চারণ, কথা বলার ধরন সহ নানা বিষয় সে আয়ত্ত করে। এটা তো আর একদিনই করে না, একটু আগে আমি যে বিষয়ে আলোচনা করলাম, এটা হচ্ছে সেই লাইনটা। সমাজ সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে। জন্মদিন, বিয়ে, ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধের জন্মদিন, বিবাহ বার্ষিকী প্রভৃতি অনুষ্ঠানে সমাজ জীবনে অনুষ্ঠিত হয়ে থাকে। সমাজ জীবনের এসব অনুষ্ঠান ব্যক্তির সামাজিকীকরণে বিশেষ প্রভাব ফেলে। এখন আছে যে সামাজিক মূল্যবোধটা কি, তার আগে আমি তোমাদের একটু নাম ডেকে নিই আর একটু পড়া দিয়ে নিই। পড়া হচ্ছে সামাজিকীকরণ বলতে কি বোঝায়, প্রশ্ন লিখে নাও, সবাই খাতায় প্রশ্ন লিখে। সামাজিকীকরণ বলতে কি বোঝায়, সামাজিকীকরণের ধারণা দাও। এরপরে দেখো সামাজিকীকরণের উপাদান কি কি, প্রশ্ন একটু তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। সামাজিকীকরণের উপাদান কি কি? সামাজিকীকরণের উপাদান কয়টি? 3টি। সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং সামাজিক মূল্যবোধ। এই 3টি তোমরা খুব ভালো করে পড়বে। আর 200 পৃষ্ঠায় পরিচ্ছেদ 13.2 সামাজিকীকরণ প্রক্রিয়া বা সামাজিকীকরণের ধারণা দাও। সামাজিকীকরণ বলতে কি বোঝায়, এটা 2 নম্বরের প্রশ্ন। সামাজিকীকরণ বলতে কি বোঝায়, অথবা সামাজিকীকরণের ধারণা দাও। আর সামাজিকীকরণের উপাদানগুলো কি কি ব্যাখ্যা করো। উপাদান কয়টি তোমরা একজন বলো। মিস 3টি। ম্যাম 3টি। 3টি কি কি একজন বলো। সামাজিক পরিবেশ বলো তোমরা একজন। সামাজিক পরিবেশ, সামাজিক জীবন, সামাজিক জীবন, সামাজিক মূল্যবোধ। সামাজিক জীবন না, সমাজ জীবন। দেখো বই সমাজ লেখা জীবন। সমাজ জীবন, আমরা শব্দগুলো সঠিকভাবে শিখব। আর হচ্ছে সামাজিক মূল্যবোধ, তোমরা এই মূল্যবোধ পর্যন্ত পড়বে,
অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার আগ পর্যন্ত পড়বে। বুঝতে পেরেছো সবাই? 201 পৃষ্ঠা পর্যন্ত পড়বে সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার আগ পর্যন্ত। এই ক্লাসটির পরে আমি ইউটিউবে দিব, তোমরা আবার ইউটিউবে ক্লাসটা দেখবে। আচ্ছা রিমা, রোল 5 সায়েন্স। রিমা ক্লাস নিশ্চয়ই তুমি কি বুঝতে পেরেছো পড়াটা কি দিয়েছি? জি মিস। বলো তো পড়াটা কি দিয়েছি সবার উদ্দেশ্যে? মিস সামাজিকীকরণ বলতে কি বুঝছো? আচ্ছা সামাজিক উপাদান আর সামাজিকরণের ধারণা। হ্যাঁ ধারণাটা বা বলতে কি বোঝে একই। হ্যাঁ ধারণাটা আর বা সামাজিকীকরণ বলতে কি বোঝে, এই প্রশ্নটা একটাই প্রশ্ন, পরীক্ষায় এভাবে আসতে পারে। আর সামাজিকীকরণের যে 3টি উপাদান, সেই 3টি উপাদানে তোমরা ব্যাখ্যা দিতে শিখবে। তোমাদের কাছে আমি যখন জিজ্ঞেস করব তোমরা সুন্দর করে বলবে। সাথে আরেকটা বিষয় একটু রিপিট করব, সবাই 198 পৃষ্ঠা বের করো, সাথে খাতায় লিখে দাও 198 পৃষ্ঠা। 198 পৃষ্ঠায় একটা পয়েন্ট আছে, গত ক্লাসে পড়া দিয়েছিলাম, বাংলাদেশি গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা। এটা একটু ভালো করে পড়বে, এখান থেকে উদ্দীপক হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। তখন এটা থেকে বুঝে তোমার লিখতে হয় তোমার গ্রামীণ পরিবেশ এসেছে নাকি শহরের পরিবেশ এসেছে, সেটা তুমি কি পড়েছো বইয়ে সেই আলোকে কিন্তু লিখতে হয়। বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা 198 থেকে 199 পেজ। ভালো করে পড়বে কিন্তু, খুব ভালো করে পড়বে। এখন আমি তোমাদের একটু নামটা প্রেজেন্ট করি, সময় চলে যাচ্ছে। যারা আছো ক্লাসে, রোল 6 15 আছো, রোল 6 কি নেই? রোল 6 হ্যাঁ রোল 6 তো আছো, কথা বলছো না কেন? নেট প্রবলেম মনে হয়। আচ্ছা আচ্ছা ওর নেট প্রবলেম। রোল 15 আছে, রোল 3 আচ্ছা রোল 14 আছে। জি মিস প্রেজেন্ট। আচ্ছা রোল 1 ঋতু আছে। ঋতুর সাথে তো কোনো কথাই হলো না আজকে। ম্যাম ওর নেট প্রবলেম। নেট প্রবলেম। আচ্ছা একটু প্রবলেম আছে। 5 রোলকে 5 রিমা, 7 বিশা। জি মিস আচ্ছা প্রেজেন্ট। 11 মিস 6 6 কে দিয়েছি, 11 কে তো পাচ্ছি না, প্রেজেন্ট তো পাচ্ছি না। প্রিয়ন্তীর রোল কি 9? 11 আছি। আচ্ছা প্রিয়ন্তীর রোল কত? 9 রোল তোমার? জি মিস। আচ্ছা তারপরে হচ্ছে রোল 4 আছে, 4 জি মিস। খুশি তাই না? তারপর রোল 22 প্রভা। তারপরে হচ্ছে 9 পেয়েছি 2 রিদি। 8 জি মিস। 8 আফরোজা। তারপরে হচ্ছে 21 আরিফা আছে ক্লাসে? আরিফা তো ক্লাসে সবসময় জয়েন করে, কোথায় গেল? দেখেছি নাকি নেটে প্রবলেম হলো। বাচ্চা না 11, মাত্র 14 জন। এই যে তোমাদের এত মানে প্রেজেন্টের খুব ঘাটতি, অ্যাবসেন্ট বেশি। তোমরা পরবর্তী ক্লাসে খুব ভালো করে পড়ে আসবে, শিখে আসবে, কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এই অধ্যায়ের কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবে, আর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করা হবে, কিন্তু প্রশ্ন করা হবে, যে পড়া দেওয়া হয়েছে সে বিষয়ে প্রশ্ন। তোমরা মিস রোল কল হইছে? হ্যাঁ এতক্ষণ কই ছিলে? নেট থেকে বের করে দিছে আমাকে। কে বের করে দিয়েছে তোমাকে? রোল কত? 13? নেট থেকে। জি মিস নেট থেকে। তোমাকে দেখা যাচ্ছে মুনা 13। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা বাসায় সুন্দর করে